আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ২০২৩ সালের ৭ই অক্টোবর ভোররাতে আল আকসা ফ্লাড নামক এক ভয়াবহ অভিযান পরিচালনা করে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড ইসরায়েলের অভ্যন্তরে, যেখানে একসাথে ১ ঘন্টায় প্রায় ৫,০০০ রকেট নিক্ষেপ করা হয় ইসরায়েলের অভ্যন্তরে। ওই হামলার বিষয়টিকে কেন্দ্র করে ওই হামলার প্রতিক্রিয়ায় এখনও অবধি প্রায় ১৫ মাস যাবৎ গাজা উপত্যকায় ইসরায়েলি আর্মি চালাচ্ছে নিজেদের বর্বরোচিত অভিযান। এখন দেখুন, গাজা উপত্যকায় ইসরায়েলি আর্মি যে হামলা পরিচালনা করছে, এই হামলায় ইসরায়েলি আর্মি শুধু যে স্থল অভিযান চালাচ্ছে বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। স্থল অভিযানে সহযোগিতা করতে এবং স্থল অভিযান আরও সহজ করতে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে, মানে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিজেদের সেনা, নৌ, বিমান এই ৩ বাহিনীকেই নির্দেশ দেওয়া হয়েছে গাজা উপত্যকায় নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার জন্য। এখন দেখুন, এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু গাজা উপত্যকায় নিজেদের মতো করে ভয়াবহ মিশন পরিচালনা শুরু করেছে। বিশেষ করে গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা বা সর্বাত্মক ধ্বংসাত্মক হামলা পরিচালনা করেছে ইসরায়েলি বিমান বাহিনী। তারা গাজা উপত্যকায় অভিযান পরিচালনা করার ক্ষেত্রে ব্যবহার করেছে হ্যাভি বাংকার ব্লাস্টার বোমা, যেই বোমার আঘাতে তছনছ হয়ে গিয়েছে গাজা উপত্যকায় বহুতল ভবনগুলো। এখন দেখুন, বিমান বাহিনীর পক্ষ থেকে এই যে জনবহুল এলাকাগুলোর মধ্যে ভারী বম্বিং করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু জনগণ, যে সাধারণ জনগণ রয়েছে, তাদেরও কিন্তু বিপুল পরিমাণ প্রাণহানি এবং আহত নিহতের ঘটনা ঘটেছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, একটি জাতির মানুষ যখন নিজ দেশকে বাঁচাতে, নিজ মাতৃভূমিকে বাঁচাতে শত্রুর সামনে ঝাঁপিয়ে পড়তে পারে নিরস্ত্র অবস্থায়, সশস্ত্র শত্রুদের সামনে ঝাঁপিয়ে পড়তে ভয় পায় না, আপনি সেই জাতিকে কি করে থামিয়ে রাখবেন? কারণ তারা হচ্ছে প্রকৃত বীর, তারা হচ্ছে জাতির বীর সন্তান। এখন দেখুন, আমার এই যে কথা বা আমার এই যে স্টেটমেন্ট, তা কিন্তু যে শুধু কথার কথা বা ভিডিওর স্বার্থে বলা, বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। যার উৎকৃষ্ট উদাহরণ কাতার, মিশর এবং আমেরিকার সহযোগিতায় ১৯শে জানুয়ারি থেকে ৪৫ দিনের জন্য হামাস এবং ইসরায়েলের সাথে চলছে যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েল হয়তো ধারণা করেছিল এই যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন সময়ে হামাসকে আর গাজা উপত্যকার মানুষ আগের মতো গ্রহণ করবে না বা আগের মতো ভালোবাসবে না, হয়তো হামাসের থেকে মুখ ফিরিয়ে নিবে গাজা উপত্যকার যে সাধারণ মানুষ রয়েছে তারা। কারণ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার পর থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়াও প্রায় ৪৫ থেকে ৪৮,০০০ মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে ফিলিস্তিনের, মানে গাজা উপত্যকার সাধারণ মানুষ হামাস যোদ্ধাদের যেভাবে সাদরে গ্রহণ করে নিচ্ছে, তা দেখে এক প্রকার রীতিমতো বোকা বনে গেছে ইসরায়েল। এখন দেখুন, ইসরায়েল যদি শুধুমাত্র এই একটি জায়গায় বোকা হয়ে যেত বা ইসরায়েলের ধারণা যদি শুধু এই একটি জায়গাতেই ভুল প্রমাণিত হতো, তাহলে হয়তো ইসরায়েল কিছুটা স্বস্তি পেত। কারণ গত ৪ দিন আগে ইসরায়েলের অস্বস্তি বাড়িয়ে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষ থেকে যে নথি প্রকাশ করা হয়েছে, তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন গাজা উপত্যকায় অভিযান শুরু করার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তিনি তার এক স্টেটমেন্টে বলেছিলেন, আমরা গাজা উপত্যকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিব এবং গাজা থেকে সম্পূর্ণ হামাস যোদ্ধাদেরকে নিশ্চিহ্ন করে দিব এবং নিষ্ক্রিয় করে দিব। আমরা হামাসকে একেবারে এই অঞ্চল থেকে মুছে ফেলব। এখন দেখুন, এই যে এত মানুষ নিহত হয়েছে এবং এত ক্ষয়ক্ষতি হয়েছে হামাসের, এত কিছুর পরেও এই অঞ্চল থেকে হামাসকে নিশ্চিহ্ন করতে পারেনি। এছাড়াও এই অঞ্চল থেকে হামাসকে বিতাড়িত করতে পারেনি বা হামাসকে কোনোভাবেই নির্মূল করা সম্ভব হয়নি ইসরায়েলের পক্ষে। এখন দেখুন, গত ৪ দিন আগে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টের তথ্য অনুযায়ী এই ১৫ মাসের যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে, মানে ইসরায়েলের সেনাবাহিনীর সাথে সম্মুখ লড়াইয়ে প্রায় ১২ থেকে ১৫,০০০ হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে ১৯শে জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরবর্তী ৫ দিনের মধ্যেই হামাসে যোগ দিয়েছে প্রায় ১৫ থেকে ১৮,০০০ সাধারণ ফিলিস্তিনি যুবক। এর ফলে ১৫ মাসের যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিয়েছে হামাস মাত্র ৫ দিনে। আর এই বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার নেতানিয়াহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এখন দেখুন, এই ১৫ মাসের যুদ্ধক্ষেত্র পরিচালনা করতে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত যে সেনা সদস্যরা ছিল, তারাই কিন্তু নাকানি চুবানি খাচ্ছিল।
এমত অবস্থায় ইসরায়েল তার নিজেদের যে রিজার্ভ ফোর্সের যে বিভিন্ন সেনা সদস্য রয়েছে বিভিন্ন দেশে কর্মরত, বিদেশ থেকে তাদেরকে ডেকে এনে নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করিয়ে ফিলিস্তিনে পাঠিয়েছে, মানে গাজা উপত্যকায় পাঠিয়েছে হামাসের সাথে যুদ্ধ করতে। একটা সময় পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ইসরায়েলে যে সাধারণ যুবকরা রয়েছে বা প্রশিক্ষণপ্রাপ্ত যে সেনা সদস্য রয়েছে, রিজার্ভ সেনা সদস্য, তারা কিন্তু ইসরায়েলে ফিরতে চাইছিল না, বা তারা কিন্তু যারা ইসরায়েলে ছিল তারা কিন্তু দেশ ছেড়ে বিশ্বের অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছিল। এখন যেই দেশের সাধারণ নাগরিকরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যুদ্ধে অংশগ্রহণ এড়াতে চাইছিল, বা যারা বিদেশে অবস্থান করছিল তারা দেশে ফিরতে চাইছিল না, তাদের সাথে দেশপ্রেমের কথা কখনোই মানায় না। তাই ইসরায়েলে যে খুব সীমিত সংখ্যক মানুষ রয়েছে যারা ইসরায়েলকে ভালোবাসে, এই বিষয়টি কিন্তু একদম সুস্পষ্ট হয়ে গেছে। এখন দেখুন, এই জায়গায় বলে রাখা ভালো, এই যে ফিলিস্তিনিদের আত্মত্যাগ বা এই যে ফিলিস্তিনিদের দেশের জন্য লড়াই, তা কিন্তু কোনোভাবেই বিফলে যায়নি বা কোনোভাবেই বিফলে যেতে দেয়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বন্ধুরা, 19শে জানুয়ারি হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, ওই যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী সময় মানে গত বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে আল কাসাম ব্রিগেডের প্রধান আবু উবায়দা তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে যুদ্ধের সময় হাই প্রোফাইল হামাস সদস্যদের মৃত্যুর ঘোষণা দিয়েছেন এবং কতজন নেতা নিহত হয়েছেন এই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য প্রকাশ করেছেন। এখন দেখুন, আল কাসাম ব্রিগেডের প্রধান আবু উবায়দা তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের সময় আল কাসাম ব্রিগেডের প্রধান স্টাফ মোহাম্মদ দেইফ সহ তার সামরিক পরিষদের বেশ কয়েকজন নেতা শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবু উবায়দা। এছাড়াও তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন যুদ্ধে ডেপুটি কমান্ডার মারওয়ান ইয়াসার মৃত্যুর বিষয়টি। এছাড়াও এই যুদ্ধে নিহত হওয়ার মধ্যে যে কমান্ডাররা ছিলেন তাদের নামও কিন্তু প্রকাশ করা হয়েছে, যার মধ্যে অন্যতম একজন ছিলেন গাজী আবু তামা, অস্ত্র ও যুদ্ধ পরিষেবার কমান্ডার জনশক্তি কমান্ডার রায়েদ থাবেত এবং সাপ্লাই ইউনিটের প্রধান এবং খান ইউনুসের ব্রিগেড কমান্ডার রাফে সালাম। এছাড়াও নর্দার্ন ব্রিগেডের কমান্ডার আহমেদ আল গদ্দুর এবং সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার আয়মান নোফাল ছিলেন যুদ্ধ নিহত হামাসের অন্যতম হাই প্রোফাইল নেতাদের মধ্যে অসংখ্য নাম এবং উচ্চপদস্থ আরও বড় বড় বেশ কিছু কর্মকর্তা। এখন দেখুন, এই যে হামাস নেতা মোহাম্মদ দেইভের কথা বলা হচ্ছে, তিনি কিন্তু হামাসের কোনো সাধারণ কোনো নেতা ছিল না, তিনি ছিল হামাসের যে প্রথম সারির, তিনি ছিলেন ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনোয়ারদের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি, যাকে ইসরায়েল এখনও অবধি প্রায় 7 বার হত্যা চেষ্টা চালিয়ে প্রতিবারই ব্যর্থ হয়েছে। এখন দেখুন, আল কাসাম ব্রিগেডের প্রধান আবু উবায়দা তিনি তার স্টেটমেন্টে এটাও নিশ্চিত করেছেন, এই যে মোহাম্মদ দেইফ তিনি কিন্তু হামাসের পক্ষ থেকে 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে যে ভয়াবহ হামলা পরিচালনা করা হয়েছিল তার অন্যতম পরিকল্পনাকারী। এখন দেখুন, হামাস যোদ্ধাদের এই যে শাহাদাত বরণ, এই শাহাদাত বরণের বিষয়টিকে কেন্দ্র করে আমরা মুসলিম উম্মার পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করে তাদের এই মৃত্যুকে শাহাদাতি মৃত্যু হিসাবে আল্লাহর দরবারে আল্লাহ যেন কবুল করে নেয় এই দোয়াই করছি। তো বন্ধুরা, যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের সাধারণ মানুষ এবং ইসরায়েল সশস্ত্র বাহিনীর বিদেশে পালিয়ে যাওয়া এবং দেশ ত্যাগের হিড়িক পড়া এবং বিদেশে থাকা রিজার্ভ সৈন্যদের ইসরায়েলের পক্ষ নিয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার অনাগ্রহ প্রকাশ করা এ সম্পর্কে আপনি কি ভাবছেন? এবং হামাসের যোদ্ধাদের এই যে বিশাল বড় বড় আত্মত্যাগ, এই ত্যাগ সম্পর্কে আপনি কি ভাবছেন? এবং দেশের তরে নিজের জীবন বিলিয়ে দেয়া এ সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।